বাসটা এখনো এলো না। বাহ, এই নেকলেসটা তো বেশ সুন্দর, এটাই অর্ডার করি। তোমরা নিশ্চয়ই অনেকে অনলাইনে এরম জুয়েলারি শপিং করেছো। আজকাল গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড ইত্যাদি জুয়েলারির পপুলারিটি খুব বেশি। গোল্ড প্লেটিংয়ে সাধারণত তড়িৎ লেপনের সাহায্যে তামা বা রূপোর উপর সোনার প্রলেপ দেওয়া হয়। তোমরা তো জানোই, এক্ষেত্রে যে ধাতুর উপর সোনার প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড এবং বিশুদ্ধ সোনার পাত অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু তোমরা কি জানো এই ক্যাথোড এবং অ্যানোডের নির্বাচন কিভাবে করা হয়? চলো আজকের ক্লাসে এর উত্তরটা আমরা জেনে নিই। কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করা হলে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। প্রথমটি হলো ধাতব দণ্ড থেকে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন রূপে দ্রবণে চলে আসে। বিজ্ঞানী নার্নস্টের মতে দ্রবণে নিমজ্জিত ধাতুর মধ্যে এক প্রকার দ্রবণ চাপ কাজ করে, যার কারণে এমনটা হয়। দ্বিতীয় সম্ভাবনা হলো দ্রবণে থাকা ধাতব আয়ন ধাতব দণ্ডের দিকে যায় এবং ধাতব দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণু হিসেবে ধাতব দণ্ডে জমা হয়। দ্রবণের যে অভিস্রবণ চাপ থাকে তার প্রভাবে এমনটা হয়। ধরো কোনো ধাতুর দ্রবণ চাপ P1 এবং ধাতব আয়ন সমন্বিত দ্রবণের অভিস্রবণ চাপ P2। সেক্ষেত্রে তিনটে পসিবিলিটি থাকে। প্রথম সম্ভাবনা হলো দ্রবণ চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি। সেক্ষেত্রে ধাতব দণ্ডটি নেগেটিভলি চার্জড হয়। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই। একটা জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করলে দ্রবণ চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি হয়। এর ফলে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে এবং ইলেকট্রনগুলি দণ্ডের গায়ে জমা হয়। ফলে জিঙ্ক দণ্ড ঋণাত্মক আধান পায় এবং Zn2+ আয়নগুলি দণ্ডের দিকে আকৃষ্ট হয়। এইভাবে একটা বিপরীত আধানজনিত দ্বিস্তর বা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়, যার ফলে জিঙ্ক দণ্ড এবং দ্রবণের মধ্যে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যাকে জিঙ্ক ধাতুর তড়িৎদ্বার বিভব বলে। এক্ষেত্রে জারণ ক্রিয়া ঘটার ফলে তড়িৎ বিভব সৃষ্টি হয়, তাই এটিকে তড়িৎদ্বারের জারণ বিভব বলে। দ্বিতীয় সম্ভাবনা হলো দ্রবণ চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা কম। সেক্ষেত্রে ধাতব দণ্ডটি পজিটিভলি চার্জড হয়। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই। একটা কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করলে দ্রবণ চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা কম হয়। এর ফলে Cu2+ আয়ন দ্রবণ থেকে কপার দণ্ডে যায় এবং দণ্ড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুরূপে সঞ্চিত হয়। ফলে কপার দণ্ডটি পজিটিভলি চার্জড হয়ে যায় এবং দ্রবণে থাকা সালফেট আয়ন দণ্ডের দিকে আকৃষ্ট হয়। এইভাবে বিপরীত আধানজনিত দ্বিস্তর বা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়। এর ফলে কপার দণ্ড ও দ্রবণের মধ্যে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে কপারের তড়িৎদ্বার বিভব বলে। এক্ষেত্রে বিজারণ ক্রিয়া ঘটার ফলে তড়িৎ বিভব সৃষ্টি হয়, তাই এটিকে তড়িৎদ্বারের বিজারণ বিভব বলে। তৃতীয় সম্ভাবনা হলো দ্রবণ চাপ এবং অভিস্রবণ চাপ সমান। এক্ষেত্রে ধাতব দণ্ডটি কোনো আধানই পায় না এবং তড়িৎদ্বার বিভবেরও সৃষ্টি হয় না। সুতরাং আমরা বলতে পারি কোনো ধাতব দণ্ডকে সেটির নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করা হলে যদি জারণ বা বিজারণ সংঘটিত হয় তাহলে
ওই ধাতব পদার্থের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে দুটি বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে তড়িৎদ্বার বিভব বলা হয়। তড়িৎদ্বার বিভবকে ভোল্ট এককে প্রকাশ করা হয়। তড়িৎদ্বার বিভব দুই প্রকার, জারণ বিভব এবং বিজারণ বিভব। এদের মান পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়। অর্থাৎ কোনো তড়িৎদ্বারের জারণ বিভব +0.76 ভোল্ট হলে বিজারণ বিভব হবে -0.76 ভোল্ট। তড়িৎদ্বার বিভবের মান বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এখন প্রতি ক্ষেত্রে যদি এই বিষয়গুলির মান পাল্টে যায় তাহলে তড়িৎদ্বার বিভবও পাল্টে যাবে। এই কারণে আমাদের প্রয়োজন কিছু নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড কন্ডিশন, যেখানে এই সমস্ত বিষয়গুলির মান নির্দিষ্ট। এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে তড়িৎদ্বার বিভব পরিমাপ করা হয় তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলে। একে E0 দ্বারা প্রকাশ করা হয়। এই প্রমাণ তড়িৎদ্বার বিভবের ডেফিনেশনটা তোমরা দেখে নাও। IUPAC কনভেনশন অনুযায়ী কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবই হলো ওই তড়িৎদ্বারের প্রমাণ বিভব। কোনো তড়িৎদ্বারের বিভব কিন্তু সরাসরি পরিমাপ করা যায় না। একটি বিশেষ তড়িৎদ্বারের সাপেক্ষে তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। এই বিশেষ তড়িৎদ্বারকে প্রমাণ তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বলে। যেমন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে চলো প্রথমে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কিভাবে তৈরি হয় সেটা দেখে নিই। প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্ল্যাটিনাম পাত নেওয়া হয়। এই প্ল্যাটিনাম পাতকে একটি প্ল্যাটিনাম তারের সঙ্গে যোগ করা হয়, যেটি একটি কাঁচ নলের সঙ্গে যুক্ত থাকে। কাঁচ নলের ভিতরে সামান্য পরিমাণ পারদ থাকে এবং এক্সটার্নাল কন্ডাকশনের জন্য এর মধ্যে একটি তামার তার থাকে। এই সম্পূর্ণ সেটআপটা অন্য একটি গ্লাস টিউবের মধ্যে রাখা হয়। এই গ্লাস টিউবে হাইড্রোজেন গ্যাস পাঠানোর ব্যবস্থা থাকে। এই সম্পূর্ণ সেটআপটা 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে নিমজ্জিত করে ওই দ্রবণে 1 ATM চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস পাঠালে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার গঠিত হয়। প্ল্যাটিনাম ব্ল্যাক হলো সূক্ষ্ম প্ল্যাটিনাম চূর্ণ। প্ল্যাটিনাম ব্ল্যাক থাকায় প্ল্যাটিনাম পাতের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হয়। এই অধিশোষিত হাইড্রোজেন অণুর সঙ্গে দ্রবণে উপস্থিত H+ আয়নগুলি সাম্যাবস্থায় আসে, যার ফলে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী সমস্ত উষ্ণতায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব 0 ধরা হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে কোনো ইলেকট্রোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয়ের জন্য IUPAC প্রদত্ত একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী যে তড়িৎদ্বারের বিভব নির্ণয় করতে হবে সেটি ডান দিকে এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে বাঁ দিকে রেখে একটি গ্যালভানীয় কোষ তৈরি করা হয়। যেহেতু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব 0, তাই ভোল্টমিটারের পাঠই হলো অন্য তড়িৎদ্বারের E0 ভ্যালু। এক্ষেত্রে তড়িৎদ্বারটির E0 ভ্যালু নেগেটিভ হলে ওই কোষে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে। অন্যদিকে তড়িৎদ্বারটির E0 ভ্যালু পজিটিভ হলে ওই কোষে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অ্যানোড হিসেবে কাজ করে। এখন চলো ক্যাথোড হিসেবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ব্যবহার আমরা জেনে নিই। এক্ষেত্রে একটি জিঙ্ক অর্ধকোষের সঙ্গে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যোগ করে গ্যালভানীয় কোষ তৈরি করা হয়। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে জিঙ্ক হাইড্রোজেনের উপরে থাকে, তাই জিঙ্ক অর্ধকোষ অ্যানোড এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে। জিঙ্ক অর্ধকোষে জিঙ্ক দণ্ড জিঙ্ক নাইট্রেট দ্রবণের মধ্যে ডোবানো থাকে। এক্ষেত্রে
জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক পরমাণু দুটি করে ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে এবং ওই ইলেকট্রনগুলি ক্যাথোডের দিকে আসে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে থাকা H+ আয়ন এই ইলেকট্রনগুলি গ্রহণ করে বিজারিত হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সময়ের সঙ্গে সঙ্গে জিঙ্ক নাইট্রেট দ্রবণে Zn2+ আয়নের সংখ্যা বাড়তে থাকে এবং মুক্ত ইলেকট্রনগুলি দ্রবণের Zn2+ আয়নের দিকে আকৃষ্ট হয়। অন্যদিকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অর্ধকোষে H+ আয়নের বিজারণের ফলে দ্রবণে Cl- আয়নের সংখ্যা বেড়ে যায়। এই Cl- আয়নগুলি অ্যানোড থেকে আসা ইলেকট্রনগুলিকে বিকর্ষণ করে, ফলে একসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য দুটি অর্ধকোষকে লবণ সেতুর সাহায্যে যুক্ত করা হয়। লবণ সেতুতে পটাশিয়াম নাইট্রেট K+ এবং NO3- আয়ন রূপে থাকে। লবণ সেতু থেকে NO3- আয়ন জিঙ্ক নাইট্রেট দ্রবণে চলে আসে এবং দ্রবণের তড়িৎ প্রশমতা বজায় থাকে। অন্যদিকে লবণ সেতুতে থাকা K+ আয়নগুলি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে যায় এবং ওই দ্রবণের তড়িৎ প্রশমতা বজায় রাখে। অর্থাৎ লবণ সেতুর উপস্থিতিতে তড়িৎ বর্তনী সম্পূর্ণ হয় এবং ভোল্টমিটারে 0.76 ভ্যালু দেখায়। সুতরাং জিঙ্ক অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট। এখন চলো অ্যানোড হিসেবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ব্যবহার আমরা জেনে নিই। এক্ষেত্রে সিলভার অর্ধকোষের সঙ্গে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যোগ করে গ্যালভানীয় কোষ তৈরি করা হয়। যেহেতু সক্রিয়তা শ্রেণীতে সিলভার হাইড্রোজেনের নিচে অবস্থান করে, তাই সিলভার অর্ধকোষ ক্যাথোড এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অ্যানোড হিসেবে কাজ করে। সিলভার অর্ধকোষে সিলভার দণ্ড সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে ডোবানো থাকে। এক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন ত্যাগ করে দুটো H+ আয়নে পরিণত হয়। এই ইলেকট্রনগুলি পরিবাহী তারের মাধ্যমে সিলভার নাইট্রেট দ্রবণে চলে আসে। দ্রবণে উপস্থিত Ag+ আয়ন এই ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে বিজারিত হয় এবং সিলভার দণ্ডে জমা হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে H+ আয়নের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে মুক্ত ইলেকট্রনগুলি H+ আয়ন দ্বারা আকৃষ্ট হয়। অন্যদিকে সিলভার অর্ধকোষে NO3- আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, যেগুলি অ্যানোড থেকে আসা ইলেকট্রনকে বিকর্ষণ করে। এর ফলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইড K+ এবং Cl- আয়ন রূপে উপস্থিত থাকে। এই Cl- আয়নগুলি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে যায় ও দ্রবণের তড়িৎ প্রশমতা বজায় থাকে। অন্যদিকে K+ আয়ন সিলভার নাইট্রেট দ্রবণে আসে এবং দ্রবণের তড়িৎ প্রশমতা বজায় থাকে। এর ফলে বর্তনীটি সম্পূর্ণ হয় এবং ভোল্টমিটারে 0.80 ভ্যালু দেখায়। অর্থাৎ সিলভার অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.80 ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে ব্যবহার করে কোনো তড়িৎদ্বারের বিভব কিভাবে নির্ণয় করা হয় তা তোমরা জানলে। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহারের বেশ কিছু অসুবিধা রয়েছে। এই কারণে বিভিন্ন তড়িৎদ্বারের বিভব পরিমাপের জন্য কয়েকটি রেফারেন্স ইলেকট্রোড ব্যবহার করা হয়। এরকমই একটি বহুল প্রচলিত রেফারেন্স ইলেকট্রোড হলো স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের তড়িৎদ্বার বিভব হয় 0.242 ভোল্ট। ক্লাসের শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন চলো সেটার উত্তরটা জেনে নিই। কোনো তড়িৎদ্বারের E0 ভ্যালু যত বেশি হয় তার বিজারিত হওয়ার প্রবণতাও তত বেশি। Ag প্লাস Ag অর্ধকোষের E0 ভ্যালু 0.80 ভোল্ট এবং Au3 প্লাস Au অর্ধকোষের E0 ভ্যালু 1.49 ভোল্ট। অর্থাৎ Au3 প্লাসের বিজারিত হওয়ার টেন্ডেন্সি Ag প্লাসের তুলনায় বেশি। এই কারণে গোল্ড প্লেটিংয়ের সময় সিলভার দণ্ডকে ক্যাথোড এবং বিশুদ্ধ সোনার দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। আজকের ক্লাসে তোমরা তড়িৎদ্বার বিভব সম্পর্কে জানলে। এই তড়িৎদ্বার বিভব যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে নির্ণয় করা হয় সেটি নার্নস সমীকরণ নামে পরিচিত। এই নার্নস সমীকরণ সম্পর্কে তোমরা পরে জানবে।